শ্রম আইন, শ্রমিক অধিকার এবং দেশের চলমান সংস্কার প্রচেষ্টাকে কেন্দ্র করে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। এ সময় শ্রম সংস্কার ও পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধির অঙ্গীকার জানিয়েছেন রাজনৈতিক নেতারা। বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নৈশভোজে রাজনৈতিক নেতারা অংশ নিয়ে এসব অঙ্গীকার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইলিয়াস মাদবরের প্রতিবেদন। শ্রম আইন, শ্রম অধিকার এবং দেশের চলমান সংস্কার প্রচেষ্টাকে কেন্দ্র করে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে এক উচ্চ পর্যায়ের নৈশভোজে রাজনৈতিক নেতারা অংশ নিয়ে এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সিনিয়র নেত্রী ডাক্তার তাসনিম জারা পোশাক শিল্পের গুরুত্বের উপর জোর দেন। Going high, and the buyers used to give less price to the governments bringing from Bangladesh. So I think this should be dealt very proportionately and with justice. If there is no incentive for the laborers, they lose the efficiency they should. Those are the two things I think. So one is how to ensure economic dignity in this evolving economy, and how do we make sure that workers in our informal sector are also taken care of. অন্যদিকে নিউ ইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাস বৈঠক করেন। বৈঠকে ক্রমবর্ধমান শ্রম বাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধদক্ষ কর্মী নিয়োগে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। ইলিয়াস মাদবর, মাই টিভি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশ সময় মধ্যরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে তার বক্তব্য পেশ করবেন। ২০২৪ সালের আগস্টে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারে নেওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। তরুণরা নিজেদের জন্য, পৃথিবীর জন্য এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশ্বব্যাপী তরুণরা পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হলেও তারা এখনও অসমতা, সংঘাত, জলবায়ু পরিবর্তন, সুরক্ষাবাদ ও ডিজিটাল বিভাজনের মতো সংকটের প্রথম শিকার। বিশেষ করে যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। নিম্ন আয়ের দেশগুলোতে যুব বেকারত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় ৪ গুণ পর্যন্ত বেশি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুবকদের জন্য বিশ্ব কর্মপরিকল্পনার ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. They overthrew the government just simply by being on the street and taking bullets on their chest. Around the world, young people are recognized as agents of change. That's taken for granted. But the issue is, how big is the change? That we have to figure out.
জামায়াতে ইসলামীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও এনসিপির শাপলা প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে যারা জড়িত ছিল তাদের পরবর্তীতে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন সদা প্রস্তুত রয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভোট কারচুপি রোধে মাঠ পর্যায়ে কার্যকর মোবাইল টিম, মোবাইল কোর্ট, ইলেকটোরাল ইনকোয়ারি ও পর্যবেক্ষক টিম সহ মোবাইল অ্যাপসের মাধ্যমে মনিটর করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। সিনিয়র সচিব সাহেব পরিষ্কার এবং স্পষ্টত আইনগত দিকগুলো ব্যাখ্যা করেছেন এবং গতকাল আমাদের প্রধান নির্বাচন কমিশনারও এই বিষয়ে বক্তব্য রেখেছেন। আমি এটিতে আর নতুন করে কোনো কিছু সংযোজন বিয়োজন করতে চাই না। দেশে বিদেশে চোরাগোপ্তা হামলা করে আওয়ামী লীগের আর এদেশে প্রতিষ্ঠিত হবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি আয়োজিত জাতীয় যুব কনভেনশনে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি তরুণরা গত 14 মাসে প্রতারিত হয়ে চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মে ব্যবহৃত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে রাজধানী সহ আশেপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে র্যালি করে দলটি। আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, দেশে আপনারা চোরাগোপ্তা কায়দায় মিছিল করছেন, বিক্ষোভ করছেন, আর বিদেশে যে সেখানেও আপনারা সরকার যখন যাচ্ছেন, বিভিন্ন দলের নেতারা যাচ্ছেন, তাদেরকে আপনারা অপদস্থ করছেন, হেনস্থা করছেন। এইভাবে চোরাগোপ্তা হামলা করে, আক্রমণ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে না। 14 মাস পার হয়েছে, এখনও পর্যন্ত গণহত্যার কোনো স্বীকৃতি নেই তাদের দিক থেকে, এখনও কোনো ক্ষমা প্রার্থনা, কোনো অপরাধের কোনো স্বীকৃতি, এখনও কোনো লজ্জা পাওয়া, মানুষের কাছে দায় স্বীকার করে কোনো বক্তব্য গত 14 মাসে কোনো দায়িত্বশীল জায়গা থেকে আমরা দেখিনি। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দামই বেড়েছে গরিবের ইলিশ খ্যাত পাঙাশ তেলাপিয়া মাছের দামও। গত কয়েক মাস ধরে ক্রমাগত বেড়েই চলেছে সবজির দাম। লাগামহীন চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে। এদিকে কোনো কারণ ছাড়াই আবারও তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। সাধারণ মানুষ বলছে, বাজার মনিটরিংয়ের অভাবে এমন অবস্থা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। নিত্য প্রয়োজনীয় ঊর্ধ্বমুখী বাজার পরিস্থিতিতে অনেকেই ছোট করেছেন তাদের বাজারের তালিকা। দুধ ডিম খাওয়া তো ছেড়ে দিতে হয়েছে দামের কারণে। 20 টাকার নিচে কোনো শাকের আটি পাওয়া যায় না। বাজার করতে ক্রেতাদের উঠছে নাভিশ্বাস। সবজির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। পেঁয়াজ, আদা, রসুন, ডালের দাম আগের মতো থাকলেও তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। সাথে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। অরিজিনাল দেশি পেঁয়াজ বিক্রি করতেছি আমরা খুচরা 75 টাকা, আর হাইব্রিড কিন বিক্রি করতেছি খুচরা 70 টাকা। দেশি রসুন 100 টাকা, চায়না রসুন 140 টাকা। লুজ তেলটাও লিটারে 5 টাকা 60 টাকা বাড়ছে আগে থেকে। সোনালী 12 টাকা বাড়ছে আর ব্রয়লার 8 টাকা বাড়ছে। এদিকে মাছের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। মাছের দাম একটু বাড়তি, যেমন 320 টাকা 300 টাকা বেচতেছি, 260 আর 340। আর লিটার মিরকা বেচতেছি 240 আর গিলাস 260। ট্যাংরা মাছ বেচছে আপনার 600 560, পাবদা বেচতেছি 350 400 টাকা। বোয়াল 450 আর 500, শিং 300 টাকা ভাই, আর লইটা 150। আগে কই বেচতাম 780 টাকা 800 টাকা, অন বেচতাম 720 টাকা 30 টাকা। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা। বেগুন 120 টাকা, চিচিঙ্গা 50, বটবড়ি 100, সিম হচ্ছে 240, কাঁচামরিচ হচ্ছে 200। নিম্নবর্তী যারা লোকজন আছে তাদের সব হাতের নাগালের বাইরে।
যে কোনো তরি তরকারি কিনতে গেলে 80 টাকা 100 টাকার নিচে কোনো তরি তরকারি নেই। জিনিসের অনেক দাম, আমরা ওটা কিনতে পারি না। প্রতিদিনই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। হয়তো যে বাজারে একটা টার্গেট করে আসছে 2 কেজি বাজার তার প্রয়োজন, সে বাজারে এসে হয়তো 1.5 কেজি বা 1 কেজি নিয়ে যাচ্ছে। সরকার যদি ব্যবস্থা নেয় তাহলে তো আমার জন্য ভালো হয়। এদিকে নিয়মিত বাজার মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলে মন্তব্য সাধারণ মানুষের। টমেটো 120 টাকা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ইসলামিক দল, আলেম ওলামা, পীর মাশায়েখ এবং ইসলামিক স্কলাররা ঐক্যবদ্ধ হচ্ছেন। সবাই একই জায়গায় ভোট দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, একদিকে থাকবে চাঁদাবাজ, অন্যদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা। খুলনার ডুমুরিয়ায় ছাত্র ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্র গঠন করতে পারলে জামায়াত শাসক নয়, সেবক হবে। জামায়াত ক্ষমতায় গেলে সকল যুবকদের জন্য কর্মসংস্থান করা হবে। কর্মসংস্থান না করতে পারলে বেকার ভাতা দেয়া হবে বলে জানান তিনি। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমরা প্ল্যান নিয়েছি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, এই ডুমুরিয়ার বেকার যুবকদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব আমিরে জামাত বলেছেন, আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করব। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। উৎপাদনমুখী কারিগরি শিক্ষা আমরা চালু করব। নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমাদের ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র, পবিত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি পেয়ে যাই, জুলুম থাকবে না, ইনসাফ হবে। ঢাকা মহানগরে এই বছর 259টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সারা দেশে 33,355টি মণ্ডপে দুর্গাপূজা হবে। সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সার্বজনীন পূজা কমিটি। কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, গত বছর 31,461টি মণ্ডপে পূজা হয়েছিল। এবার প্রায় 2,000 পূজা বেশি হচ্ছে। মন্দিরে হামলা প্রসঙ্গে তিনি বলেন, পূজার প্রস্তুতির মধ্যে 13টি জেলায় প্রতিমা এবং মন্দিরে হামলা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। দুর্বৃত্তদের বেশিরভাগই ধরা পড়েছে। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক বলেও মন্তব্য করেন তিনি। সারা দেশে পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 33,355টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরে 31,461 পূজার আয়োজন করা হয়েছিল। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্বৃত্তদের অনেকেই ধরা পড়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। সুষ্ঠুভাবে পূজা আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপনের পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কিছু নির্দেশনা পাঠানো হয়েছে। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। সারা দেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরেও চলছে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। শেষ মুহূর্তে প্রতিমা তৈরি ও রং তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। দুর্গাপূজা উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি মোশাররফ হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সারা দেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে দুর্গাপূজা। এবছর মির্জাপুর উপজেলায় 258টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ফলে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগর শিল্পীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু শেষ করতে শিল্পীরা কাজ করছেন ভোর থেকে গভীর রাত পর্যন্ত। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় পরিস্ফুটিত হচ্ছেন দেবী দুর্গা ও তার ছেলে মেয়ে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত আশা রাখি সুন্দর এবং শান্তিপ্রিয়ভাবে আমরা সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব উদযাপন করব। জাত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলে আমরা সহযোগিতার মধ্যে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পূজা করে থাকি। কারিগররা বলছেন এবছর কাজের চাপ বেশি, তাই দিন রাত এক করে কাজ করতে হচ্ছে। তবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে, কিন্তু মজুরি নিয়ে হতাশ তারা। 15,000 টাকা খরচ আছে, খরচ না যায় কারিগর বিল টিল দিয়ে থাকে না, কিছু রং আছে, তারপর কারিগরের বিল আছে, এগুলাতে আমাকে পুষে না। রাত্রে দিনে 24 ঘন্টায় কাজ করা লাগতেছে। গত বছরের তুলনায় এবার পূজাও বেশি। এবারের তুলনায় এবার আমাদের মূর্তির বাজেট অনেক কম। ঠিক আছে, সব দিক দিয়ে হইলো
জিনিসপাতির দাম বেশি। সবকিছু মিলিয়ে এই উপজেলার পূজা মণ্ডপগুলোতে চলছে পূজার আমেজ উৎসব। পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। প্রস্তুতিমূলক সভা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে এবং সেই প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন বিষয়ে উত্থাপিত হয়েছে এবং সবগুলোই স্ব আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা নোট আউট করা হয়েছে এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মণ্ডপ ভিত্তিক আমাদের মোবাইল ব্যবস্থা আছে, মণ্ডপ কয়েকটি মণ্ডপ নিয়ে একটি মোবাইল টিম, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে আমরা সবগুলো মণ্ডপকে আমাদের নজরদারির আওতায় এনেছি। 27শে সেপ্টেম্বর পঞ্চমী পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 2রা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। প্রতিষ্ঠার প্রায় 20 বছরেও নানা সংকটে জর্জরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অবকাঠামোগত ও শিক্ষাগত উন্নয়নের কোনো ছিটে ফোঁটাও নেই। অভিযোগ রয়েছে জগন্নাথে নেই পর্যাপ্ত পরিবহন, ক্যান্টিন, ল্যাব, লাইব্রেরি ও মেডিকেল সুবিধা। শিক্ষার্থীরা বলছেন আবাসন ব্যবস্থা না থাকায় মেসে নানা দুর্ভোগের শিকার হতে হয় তাদের। নতুন ক্যাম্পাসের দাবি পূরণ হবে কবে তা জানা নেই কারো। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় 20 বছরেও নানা সংকটে জর্জরিত প্রতিষ্ঠানটি। এর নেই চোখে পড়ার মতো কোনো ক্যাম্পাস ও আবাসিক হল ব্যবস্থা। ক্যাফেটেরিয়া থেকে শুরু করে লাইব্রেরি কিংবা গবেষণার ব্যবস্থা সবই যেন অবহেলায় জর্জরিত। বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগেই নেই পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম। ক্যাম্পাসে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় দিনের পর দিন সমস্যা আরও বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু এখন পর্যন্ত একটা ছাত্র হল হতে পারে না। তার মানে এই বিশ্ববিদ্যালয়টা কত পরিমাণ অবহেলিত। ক্যাফেটেরিয়া সংকট, খাবারের মান ভালো না, যাতায়াতের অনেক প্রবলেম হয়, বাসের সংকট আছে, ক্লাসরুমের অনেক সংকট আছে, আর হলেরও পর্যাপ্ত খুব একটা ব্যবস্থা নেই। তো এইসব দিক বিবেচনা করে যে আমাদের ক্যাম্পাসের উন্নয়ন করবে, আমাদের সকলের ভালোর জন্য কাজ করবে, আমরা সেই প্রার্থীকেই ভোট দেওয়ার জন্য চেষ্টা করব। সমস্যা সমাধান এবং দাবি আদায়ে তাই নির্বাচিত প্রতিনিধি চায় শিক্ষার্থীরা। বাসের সংকট আছে, তারপরে ক্যাফেটেরিয়াতে খাবারের মান ভালো না, লাইব্রেরির সংকট আছে, লাইব্রেরি এইগুলো আশা করি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই সমস্যা নিয়ে কাজ করবেন আশা করি। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম দাঁড়ায় ছাত্র সংসদ, তো তাদের মাধ্যমে সমাধানটা করা খুবই সহজ হবে আর কি। মেয়েদের একটা মাত্র হল, আমরা চাই যেন এগুলো নিয়ে আর একটু কাজ করুক, যারা আসবে তারা যেন ভার্সিটির জন্য কাজ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে অবকাঠামোগত। তবে শুধু শিক্ষার্থীরাই নয়, এর ভুক্তভোগী শিক্ষক ও কর্মকর্তারাও এমনটাই বলছেন ট্রেজারার অধ্যাপক ডক্টর সাবিনা শারমিন। 15 থেকে 20,000 ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারী মিলিয়ে এরকম একটা বড় পপুলেশন এখানে আছে। এখন সেই ক্ষেত্রে শুধু ছাত্রছাত্রীরাই যে সমস্যায় আছে তা না, এখানে যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবারই আসলে সমস্যা আছে। ক্লাসরুমের সংকট আছে, ছাত্রদের আবাসন সংকট আছে। এটা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কারোরই বাসস্থানের কোনো ব্যবস্থা নেই। কর্মকর্তারা দেখা যাচ্ছে যে খুবই আনহেলদি পরিবেশে তারা কাজ করছে। ভালো নির্বাচিত প্রতিনিধিরা আসে, তাদের সাথে আমরা আলোচনা করে এনগেজ হয়ে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটাকে আমরা মিনিমাইজ করে আমরা হয়তো একটা ভালো ক্যাম্পাস পাবো আশা করি। সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। ইলিয়াস মাতবর, মাইটিভি, ঢাকা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে ঢাকাগামী বাস চলাচল। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে 3 জেলা থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ। শ্রমিকদের মজুরি বাড়ানোর ইস্যু নিয়ে মালিকপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। অক্টোবর মাসকে সাইবার নিরাপত্তা মাস হিসেবে পালন করা হয় বিশ্বব্যাপী।
এরই ধারাবাহিকতায় রাজধানীতে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন ও রবি আজিয়াটার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মসূচি ঘোষণা ও আলোচনা সভা। বক্তারা বলেন, প্রযুক্তি জীবনকে সহজ করেছে ঠিকই, তবে একই সঙ্গে বেড়ে চলেছে সাইবার অপরাধের ঝুঁকিও। ব্যাংকিং, ই কমার্স থেকে শুরু করে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই ঘটছে সাইবার হামলা। কিভাবে সাইবার জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করা যায় সে বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দেন আলোচকরা। বিশেষত অনলাইনে ব্যক্তিগত তথ্য গোপন রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং সন্দেহজনক লিঙ্ক বা মেসেজ এড়িয়ে চলার উপর জোর দেওয়া হয়।